আসসালামু আলাইকুম সবাইকে। খুবই এক্সাইটেড, মনে হচ্ছে প্রতিদিন আড্ডা দিই। স্পেশালি আমাদের লাস্টের যে আড্ডার বিষয় ছিল, আমাদের ফিল্ডে নারীদের গণ অভ্যুত্থানে তাদের পার্টিসিপেশনটা, এটা সবার আমাদের যেমন আড্ডা দিয়ে খুবই ভালো লাগছে সত্যি কথা। আফটার আড্ডা সবাই বলছিল যে একটা থেরাপি সেশন হয়ে গেছে সবার জন্য। সেরকম যারা শুনছে তাদের জন্য অনেক ইন্সপিরেশন ছিল। তো সেই একটা ধারাবাহিকভাবেই আমরা নেক্সট আড্ডাটাতে, আজকের আড্ডাটাতে দেখতে চাচ্ছি যে নারীরা রাজপথ ছাড়াও অনলাইনে কিভাবে এই যুদ্ধটা চালিয়ে দিয়েছে। আজকে আমাদের সাথে কয়েকজন স্পেশাল স্পেশাল আপুরা একসাথে আছেন, যারা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছেন যে 100% ট্রাই করার, যে আমরা আমাদের জায়গা থেকে আমরা রাস্তায় নামতে পারছি না, আমরা দেশে নেই, কিন্তু আমরা ফুললি আমাদের কন্ট্রিবিউট কেমনে করতে পারি। আমিও তাদের মধ্যে একজন ছিলাম, চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। তো এমনি আমরা যখন কোটা আন্দোলনটা পুরোপুরি মানে হাইয়েস্ট লেভেলে গেল, সবাই তো কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলাম। তো আই থিঙ্ক 18 তারিখে ফাইনাল ব্লক আউটটা যখন হলো, ব্ল্যাক আউটটা যখন হলো, তখন আই গেস আমাদের সবার কাছেই মনে হয়েছে যে তারা মনে হয় মশালটা, আন্দোলনের মশালটা বিদেশে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, যে তোমরা যদি এখন এটাকে জ্বালায় না রাখো তাহলে আমাদের আর আসেনি। তো সেই ফিলিং থেকেই সবাইকে একটু সবার কাছ থেকে শুনতে চাচ্ছি, একটু ছোট করে আপনারা আপনাদের পরিচয় দিয়েন, এবং কিভাবে আপনাদের মানে আপনাদের স্টার্ট এই এই অনলাইন অ্যাক্টিভিজম বা অনলাইন আমাদের যে যুদ্ধটা ছিল সেটার সাথে আপনারা কিভাবে করে নিজেকে ছড়ালেন এবং কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন, এটা একটু শুনতে চাবো। কাকে দিয়ে শুরু করা যায়? সালমাপু। ওকে, সো আমার আমার ব্যাকগ্রাউন্ড, আমার নাম সালোয়া। পেশায় আমি আইটি কনসালটেন্ট। আমি আই হ্যাভ অ্যান আইটি বিজনেস। আমার বেসিকলি কোনো মানে আমি সেকেন্ড জেনারেশন মাইগ্রেন্ট। আমি বাংলাদেশে বড় হইনি। তো বাংলাদেশের রাজনীতি, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ব্যাপারে আমার তেমন কোনো ধারণাই ছিল না। অনেক সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত ছিলাম, বাট নেভার পলিটিক্স। সো আমার ফানি স্টোরি, আমার 16 তারিখ আমার হাজবেন্ডের বার্থডে ছিল। সো ইট ওয়াজ এ ভেরি হ্যাপি ডে। আর এই বার্থডের জন্য অনেক আয়োজন, অনেক কিছু আমাদের টেবিলে, কেক, গিফটস, সবকিছু। কিন্তু আমরা ওই দিন আমরা আবু সাইদের স্টোরিটা দুজনেই দেখলাম। সো আমাদের যেটা হলো যে টেবিলে কেক নিয়ে কারো না মানে বার্থডের প্রতি মন বসছিল না। উই ওয়ার জাস্ট লুকিং অ্যাট ইচ আদার। একটু পর পর কেক সামনে নিয়ে খালি মোবাইল টিপতেছে দুজনেই। সো এক পর্যায়ে মনে হলো যে ইউ নো হোয়াট, দ্যাটস ইট, মানে লেটস গেট আপ, ডু সামথিং অ্যাবাউট ইট। সো ওইভাবেই আমার um, অস্ট্রেলিয়া এখানেও তেমন কোনো অ্যাক্টিভিজমের সাথে কোনো কানেকশন ছিল না। And I think this is important because lot of people who got involved with us eventually সবারই কিন্তু এরকম একটা কি বলবো, normal people from different walks of life, everyone just came together for one one great cause. আর এটাই আমার কাছে মনে হয় যে we have to reenact now after the liberation. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমার মনে হচ্ছে যে দ্য বিগেস্ট স্ট্রেংথ ওয়াজ দ্যাট এখানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে নাই। সালমাপু। Exactly. আহ আমি আসলে কি বলবো, খুব মানে প্রিপারেশন নিচ্ছিলাম আরেকটা জুলাইয়ের মাঝামাঝিতে, যেহেতু একটা সেমিস্টার শুরু হবে। আচ্ছা, তো তার ফাঁকে একটা আমার পরিচয় দিয়ে দিবি খুব ছোটখাটো ভাবেই। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে পড়াই। আর মানে আমি আসলে কখনোই রাস্তায় নেমে যে আন্দোলন করা আর কি, ওই ধরনের কোনো আন্দোলন আমার জীবনে কখনোই করি নাই। এবং আমি একজন রাজনীতি সচেতন মানুষ, কারণ আমি খবর রাখি বাংলাদেশে কি হয়, কোন বিশ্বে কি হয়। তো 2024 সালটা আমার জন্য একটা এক্সেপশন ছিল, কারণ আমি খুব কাছ থেকে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে মানে প্যালেস্টাইনের পক্ষে যে স্টুডেন্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমি থেকেছি একসাথে। তারপর হচ্ছে বিভিন্ন প্রতিবাদ সমাবেশগুলোতে অ্যাটেন্ড করেছি। তো এমন বলা যায় যে খুব কাছ থেকে সোশ্যাল অ্যাক্টিভিজম বলতে যেটা বলে বুঝায় আর কি, সেটা আমি মানে রাস্তায় মিছিল, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের এনক্যাম্পমেন্ট, এগুলো সবগুলো আমি 2024 সালে দেখেছি। তো জুলাইয়ের মাঝামাঝিতে যেটা হচ্ছিল, সেটা হচ্ছে যে একটা নতুন সেমিস্টার শুরু হবে এই জুলাইয়ের শেষে। তো আমার একটু প্রিপারেশন নিচ্ছিলাম সেটার জন্য। সেটার মাঝখান দিয়ে একদিন আমি ভার্সিটি থেকে আসার পরে আমার জামাই আমাকে বলতেছে যে, এই সালমা, জানো বাংলাদেশে এরা আবার কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আমি জিনিসটাকে অত বেশি পাত্তা দিই নাই, তবে আমার মনের মধ্যে কেমন যেন একটু দুঃখ করে উঠছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে এখন মানে হঠাৎ করে আবার স্টুডেন্টরা কেন হলো। মানে আমার প্রথম যে কনসাসনেস যেটা আমাকে বললো, সেটা হচ্ছে এই ছেলেদের গুলো গুলো তো মেরে ফেলবে।
মানে আমার মানে ফার্স্ট মানে টেনশনটা ছিল ওখানে, যে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ কি হবে, কেমন মানে ছেলেগুলোকে তো মেরে ফেলবে, এগুলো তো পারবে না, এই ছেলেগুলো কি করবে। তো ওইখান থেকে ওটা শোনার পরে আমি কি করলাম, সাথে সাথে আবার একটু ফেসবুকে ঢুকলাম। ঢোকার পরে দেখি যে একটা স্লোগান হচ্ছে, মানে সবাই মিলে একটা স্লোগান বলতেছে, বাট আমি না স্লোগানটা বুঝতে পারতেছিলাম না, সত্যি কথা যেটা, মানে সবাই মিলে একসাথে বলতেছে তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। মানে পরেরটা শুনতেছি, দেশটা কারো বাপের না, কিন্তু তার আগের অংশটা শুনতেছি না। মানে আমি তারপর আমার জামাইকে বলতে চাচ্ছি ওরা কি বলতেছে, ছেলেরা এদের সবাই মিলে এরকম সমস্যাটা কি বলতেছে। তখন কিন্তু 14 তারিখ, 14 তারিখ, 14 তারিখ থেকে 15 তারিখ, 14 তারিখের রাত, মানে আমাদের অস্ট্রেলিয়াতে 14 তারিখ রাত। তো কিছুক্ষণ পরে আবিষ্কার করলাম যে মানে এই ওখানে নিচে কমেন্টস বক্স পড়তে পড়তে দেখলাম যে ওখানে একজন লিখছে যে ওই পুরো স্লোগানটা, যে লক্ষ্য শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কথা শুনে আমি না পুরো অবাক হয়ে গেছি, কারণ সত্যি কথাই গত 16 বছরে দেশটা কোনো কারো বাপের না, এই কথা বলার সাহস কারো কি হয়েছিল? আমার শুধু এই কথাই মনে হচ্ছিল যে মানে এই সাহস তো কারো হয় নাই, এটা কিভাবে বলতেছে ছেলেরা। মানে আমার ভয়টা আর কি, শঙ্কাটা আমার অনেক বেশি বেড়ে গেল। এবং ওই সংখ্যা থেকেই আমি মানে অনলাইনে চোখ রাখা মানে খুব ক্লোজলি শুরু করলাম। মানে আমি মনে হচ্ছে যে ওই ওই তো সেদিন থেকে আসলে আমি একদম পুরোপুরি ফলো করতেছিলাম যে কি হয়। মনে হচ্ছে যে আমি সত্যি মানে এটার মধ্যে ঢুকে গেছি। ওই স্লোগানটা সত্যি আমার কাছে মানে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। এবং মানে এটাই ছিল আর কি আমার মানে অভিজ্ঞতা আর কি শুরুর দিকে একদম। আসলেই মানে এক একটা স্লোগান গুলো মনে হচ্ছিল যে বুকের ভিতর লাগতেছে, বা মনে হয় না যে আমি গালি দিতে পারতেছি না, কেউ একজন দিয়ে দিচ্ছে, আমার এরকম একটা ফিলিং হচ্ছিল। টেনশন আপু, আপনি শেয়ার করবেন? আপনি কে তো মাশাল্লাহ আমাদের ওয়ান অফ দ্য স্টার মেম্বার্স হিয়ার। আচ্ছা, হ্যাঁ, আমার পরিচয়টা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে, ফ্যান্টাস্টিক। আমার পরিচয়টা দিয়ে, পুরো নাম হচ্ছে দিলশানা পারুল, অস্ট্রেলিয়ায় থাকছি, প্রবাসী হয়েছে 2017 এট দ্য এজ অফ 37। তার মানে অনেক পরে, আসলে একদম মিডল এজে আমি প্রবাসী এসেছি। আর আমার পরিচয় হচ্ছে আপনাদের থেকে একটুখানি ভিন্ন ওই জায়গাটায় যে আমি নিজেকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট পরিচয় দিতে পছন্দ করি, বিকজ পলিটিক্যালি বাংলাদেশের রাজনীতির সাথে আসলে দীর্ঘ একটা সময় ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, মানে ফিজিক্যালি ইনভলভ ছিলাম। তারপর দেশ ছেড়েছি, কিন্তু দেশের রাজনীতি বা দেশের সাথে আসলে সংযোগটা কখনোই ছাড়া হয়নি। ওইভাবে বললে আসলে দেশে থেকে মানুষজন যতখানি খবরাখবর রাখে তার চেয়ে অনেক বেশি আমার ইনভলভ থাকা হয়। দেখা যায় যে 1 মাসের ছুটিতে দেশে গেলে খুঁজে পেতে কি পলিটিক্যাল অ্যাক্টিভিজম আছে যেটা আমি যুক্ত হতে পারি, কমপক্ষে দুটো তিনটা কর্মসূচির সাথে লুকায় চুরায় যে মিছিল টিছিল করে বাড়ি ফিরি। এটা হচ্ছে কি আমার বাংলাদেশের ছুটিতে যাওয়ার ইয়া আর কি। তো আমি কিভাবে যুক্ত হলাম, ওইটাই হচ্ছে এটা যে যেহেতু নিজেকে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মনে করি, আমার এখন অ্যাক্টিভিজমের মূল জায়গা হচ্ছে অনলাইন। তো অনলাইনে লেখালেখি করি, সুযোগ পেলে পত্রিকা যদি লেখা ছাপে তাহলে পত্রিকায় লিখি। মাঝে মধ্যে সব পত্রিকা সবসময় ছাপেও না, ওটাও একটা বড় ব্যাপার। আর কিন্তু মূলত হচ্ছে অনলাইনে আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিজমটা করি। তারই অংশ হিসেবে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে ওদের আন্দোলনটা শুরু হয় 4th অফ জুলাই। তো আমি 5th আর 6th অফ জুলাই থেকেই আসলে ওদের সাথে ইনভলভ, মানে যে খুব কাছ থেকে অবজার্ভ করা। আবার যেহেতু আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে ও একটা অ্যাসোসিয়েশন থাকে আর কি, আমাদের অনেক জুনিয়র পর্যন্ত দেখা যায় যে সামহাও কানেক্টিভিটি, ফেসবুকে তার আমার ফ্রেন্ড লিস্ট আছে। যে কারণে খুব কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের আন্দোলনটা অবজার্ভ করছিলাম। এবং 6 তারিখ থেকে ওদের আন্দোলনে সর্বতোভাবে শুধু নৈতিক সমর্থন না, নিজেদের তরফ থেকে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার জায়গা থেকে, যে বয়ানগুলো তৈরি করার জায়গা থেকে যা যা ইনপুট যতটুকু দেওয়া যায় সেভাবে ইনভলভ ছিলাম। তো আমি মোটামুটি শুরু থেকেই ছিলাম, এটা হচ্ছে কি বলা, পরে আড্ডার সময় আরো কথা বলবো নি, এখন নিজের পরিচয়টা এখানে দিয়েই থামলাম। থ্যাংক তাহলে মনে হয় সবচেয়ে প্রথম দিকের মানে পুরো ইয়াটাতে টেনশন আপুই মনে হয় প্রথম থেকে একদম ছিল। আর অস্ত্র আপু? আচ্ছা, আমি হচ্ছে কি বলবো, আরো মানে 8-10 বছর আগে যখন বাংলাদেশে হচ্ছে শাহবাগের একটা মানে কি বলে শুরু এবং শেষ, ওই সময়টার দিকে থেকে হচ্ছে একটু ফেসবুকে অনলাইনে বিশেষ করে বিভিন্ন মানে দলের সাথে বলেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে অনলাইনে কাজ করার আমার সুযোগ হয়েছে। তো এর মধ্যে আবার আমি মানে অস্ট্রেলিয়াতে এসে গেছি, এখান থেকে ওই অনলাইনে কাজ করাগুলো আমার জন্য খুব সুবিধা ছিল।
অনলাইনে আমি যেটা করতাম বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে কি বলে আমাদের নিউজ আর্কাইভ করার কাজকর্ম, তারপরে কিছু ডকুমেন্ট ট্রান্সলেশন করা, এগুলা করতাম ভলেন্টারিলি। এটা মানে একদমই পিওর, মানে কিছু একটা কাজ করা দেশের জন্য, কারণ তখন থেকেই অপারেশনের ফিলিংসটা তো আমাদের অনেকের জন্য ছিল। তো ওই জায়গাটা ছিল, কিন্তু থাকে না আমাদের জেনারেশনের যেটা হয়েছে আর কি, যে বছরকে বছর দেখতে 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 আমাদের ভিতরে জিনিসটা থিতায় গেছে, সেই আগুনটা হইতেছে কোথাও আছে বলে আমার নিজেরই ফিল ছিল না। তো একেবারেই বলতে গেলে মানে আমি দেখতেছি, হ্যাঁ নিউজ পড়তেছি, আর ফেসবুকে আমি মোটামুটি বলা যায় অ্যাক্টিভই। আমি হচ্ছে এই দেখা যায় হচ্ছে জোকস করতেছি বা কিছু করতেছি, বাট সিরিয়াসলি সেই কাজকর্ম থেকে আমি বহু বছর থেকে দূরে আছি। তো যেটা হয়েছে যখন হচ্ছে আন্দোলনটা হচ্ছে, আমি দেখতেছি ফিল করতেছি। আমার মনে হয় আর 11 তারিখের দিকে নাকি 12-13 তারিখের দিকে মনে হয় ওরা ওই যে মানে মারামারি করার জন্য লোকজন লাঠি সোঁটা নিয়ে নেমে গেল রাস্তায়, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন এরিয়া গুলাতে যে মারতেছে। তো ওইখানে একটা মেয়ের ছবি দেখলাম, মেয়েটা দাঁড়ায় আছে, মানে মেয়েটাকে যে মারছে, মেয়েটা মানে একটা জায়গায় মনে হয় মেয়েটা নড়তে পারতেছে না, ওই জায়গায় ও স্টিল বডি হয়ে দাঁড়ায় আছে, আর ওর চোখে মুখে অনেক রক্ত। আমরা এই ছবিটা মানে খুব দ্রুত শেয়ার করা শুরু করলো লোকজন। মানে ওইটা দেখে আমি পুরা মানে অসুস্থ লাগা শুরু করছে। মানে আমার কথা হচ্ছে যে এত বছর ধরে আমি দেখতেছি মানুষ যারা এই কিছু করতে যায় ওদেরকে মারে, কিন্তু এইভাবে কেন? এটা তো আরো বেশি ভয়ানক হয়ে যাচ্ছে। তো একদিন গেল, 2 দিন গেল, আমার মনে হয় আমি ফারজানা আপু আমাকে ফোন দিয়ে বললো যে আপু নেওয়া যাচ্ছে না, কি করা যায়? তখন আমি ফারজানা আপুকে বরং হচ্ছে ডিমোটিভেট করছি বলা যায়। আমি ওনাকে বলছি যে কোনো হোপ নাই আপু, এরকমই হবে। আপনার মনে আছে আমি ওনাকে ওই তখনও বলছি যে এই জেনারেশনটাই 2018-তে রাস্তায় নামছিল, ওই ছেলে পেলে গুলাই তো এখন হিসাব করে এই পর্যায়ে আসছে। তো আপু ওরা মার খাইছে, আমাদের মানে আমাদের এরকমই হবে। আন্দোলনটা একটা হয়তো আর একটু বাড়বে, বেড়ে আবার থেমে যাবে, হয়তো আর কিছু করার নাই, কারণ কিছু করলে তো ছেলে পেলে রাস্তায় মার খাবে, আমরা কি করতে পারবো? কিছুই করতে পারবো না। তখন মানে আমরা দুইজনই হতাশ, ফারজানা আপু দেখছে যে কোনো আশা নেই, আচ্ছা আমরা রেখে দিছি, ওইখানেই কথা শেষ। তারপর মনে হয় সেদিন রাত্রে ব্ল্যাকআউট শুরু হইলো, 16 তারিখ না, ব্ল্যাকআউট পরের দিন থেকে শুরু হয়েছে, 16 তারিখ রাত্রে গুলি করা শুরু করছে লোকজনকে। তো ওইটা যখন হইলো, তারপর হল থেকে সবাইকে বের করে দিচ্ছে, তারপর যখন হল থেকে মেয়েগুলা বের হয়ে আসলো, ওইটা দেখে মানে কিছু একটা হয়েছে ভিতরে, এটা মনে হয় না কখনো আমরা এক্সপ্লেইন করতে পারবো বা আমি পারবো। ওইটা দেখে আমার মনে হয়েছে যে না, ইট শুড বি ডকুমেন্টেড সামওয়্যার। আমার এতটুকু কাজ আছে, আমি এতটুকু করতে পারি, আমি এতটুকু জানি, লিস্ট ওইটা করি। তখন হচ্ছে আমি আবার ফারজানা আপুকেই কন্ট্যাক্ট করছি, আমি বলছি না আপু কিছু করা যাবে না, এমন না, আসেন লিস্ট কিছু করি। তারপর তো ফারজানা আপু ম্যাজিশিয়ান, সবাইকে একসাথে রাখা ফেললো, সবখানে নিয়ে আসলো। তারপরে তো আপু বলতে পারবে ভালো। জি আপু। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি, অস্ত্রপুর এখান থেকে শুরু করি। আমি হচ্ছে ফারজানা, আমি অস্ট্রেলিয়াতে এখন পিএইচডি করতেছি। আর অ্যাক্টিভিজমের সাথে আসলে জন্ম থেকেই, কারণ আব্বু আম্মু যেহেতু পলিটিশিয়ান, আব্বু আম্মু দুজনে জামাতের নেতা নেত্রী, আব্বু এখন নাই। আর so জন্ম থেকেই দেখে আসছি, কিন্তু অ্যাক্টিভিজমটা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে আসার পরে মেইনলি হয়েছে আহ, শাহবাগের পরে। না, আমি আসার পরে শাহবাগ হয়েছে। আমি অস্ট্রেলিয়াতে আসছি 2008-এ। 2006 থেকে তো অনেক কিছু শুরু হলো, 28শে অক্টোবর থেকে। তো শাহবাগের ট্রমা ট্রমা এগুলো আমার কাছে সব ছিল, কারণ শাহবাগের সময়টাতে অশ্রুয়াপুরাও যেমন ছিলেন। অশ্রুয়াপু তো খুব অল্প করে বলছে, কিন্তু দে ওয়ার লাইক দ্য রিয়েল ফাইটার্স। অনলাইন এবং অনলাইন ফাইটটা আসলে কি জিনিস, অনলাইন ফাইটের কনসিকুয়েন্স যে রিয়েল লাইফে কতটা হেভি হয়, এগুলো সবকিছু কিন্তু আমরা শাহবাগের সময় অলরেডি গো থ্রু করছি। আর এরপরে তো প্যালেস্টাইন নিয়ে অস্ট্রেলিয়াতে ছিলই। আমি আসলে এই এই যুদ্ধে আমাকে মনে হয় একদম আমি কিছুই ছিলাম না, মানে কিছুই ফলো করতেছিলাম না, জাস্ট হালকা পাতলা শুনতেছিলাম, চলে যাচ্ছিল। ঠাস করে আমাকে মনে হয় যুদ্ধের মধ্যে একদম এইভাবে ফালাই দিছে দুইটা জিনিস, এক হচ্ছে আবু সাইদের ভিডিওটা, আরেকটা হচ্ছে আরেকটা স্লোগান সালমাপুর মতো, ওই যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এখন আমি যেহেতু একাডেমিক লাইনে আসি, আমি জানি যে ওয়ার্ড ওয়ার্ড প্রচন্ড রকম মারাত্মক একটা জিনিস। এই যে লাইনটা বললো, আমি না থতমত খাই গেছি এই লাইনটা পড়ে, যে বুকের ভিতর অনেক ঝড়, তুমুল ঝড়,
বুক পেতেছি গুলি কর, মানে এটা কিভাবে বলতেছে যে তুই গুলি কর, তুই গুলি কর, আমি এখানে দাঁড়াইছি তো তো এইটা দেখে আমার মাথা পুরো আওলাই গেছে। আমি মানে দেন এন্ড দেয়ার, আমি যেটা বললাম, আমার মনে হয়েছে আমাকে কেউ যুদ্ধে এভাবে ফেলে দিল। দেন এন্ড দেয়ার, বিশেষ করে আবু সাইদ যেভাবে দাঁড়ায় গুলিটা খাইলো, সে গুলিটা আমি এটা কিন্তু অনেকবার দেখছি রিওয়াইন্ড করে করে। ও গুলি খাইছে, ও পড়ে গেছে, ও বিশ্বাস করতেছে না ও গুলি খাইছে, ও আবার দাঁড়াচ্ছে। তো তখন এটা মনে হয় আমি 17 তারিখের কথা বলতেছি। এই যে শুরু হইলো, এবং তখনই কিন্তু আপু আমি ফার্স্ট অস্ত্র আপুকে কল দিছি, তারপরে তো দিলশান আপু, শামা আপু, এরপর তো মানে শুরু হলো, আমাদের অনলাইনে যুদ্ধটা শুরু হয়ে গেল। কিন্তু ওখান থেকে আসলে শুরু, যে ওই স্লোগানটা আর ওই ইয়াটা। তার আরেকটা স্লোগান ছিল ওই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এটা শুনে প্রথম থেকে আমি যার সাথেই কথা বলতেছি সবাই কিন্তু প্যাসিভ। সবার কিন্তু এটাই কথা যে এবার না জানি কত মরবে এবং হুম। কোনো লাভ নাই। এই কথাটা আমি 1000বার শুনে ফেলছি, কোনো লাভ নাই। আর সামহাও আমার শাহবাগের ট্রমা বলেন বা মানুষকে আমি যতটুকু পড়তে পারি ওই সময় থেকে, এবং রাজনীতি যতটুকু পড়ালেখা করছি, সামহাও আমার মাথার মধ্যে কোথায় যে ক্লিক করছে যে আমার মনে হচ্ছে যে না, দিস ইজ ডিফারেন্ট। এই যে ল্যাঙ্গুয়েজটা, ইটস টোটালি ডিফারেন্ট, আই হ্যাভ নেভার সিন দিস ল্যাঙ্গুয়েজ বিফোর। তো আমার কাছে প্রথম থেকেই না, এই জন্য আমি সবাইকে ফলো করতেছিলাম এবং সবাইকে পুশ করতেছিলাম যে না, আমাদেরকে নামতে হবে, কারণ এটা ডিফারেন্ট, ইটস গোনা বি মানে ফুল অন ওয়ার। আসলে আমি মনে হয় একটা ছোট জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্লোগান। আমরা সবাই দেখতেছি যে মানে ওয়ার্ড ওয়াজ ভেরি পাওয়ারফুল হিয়ার, এবং মানে অনলাইন অ্যাক্টিভিজমের এই জিনিসটাই কিন্তু আমরা কিন্তু ওয়ার্ডটাকে আমাদের অস্ত্র হিসাবে কাজ করি, তাই না? একটা ছোট আমার অ্যানেকডোট হচ্ছে যে আমি আসলে ছোট থেকে বড় হয়েছি। আমার ফ্যামিলি, আমরাও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমার আব্বুও জামাতের নেতা ছিলেন এবং পরবর্তীতে ওনার ফাঁসি হয়, আমার ভাইকে গুম করা হয়। তো আমি মানে ফুল অন পলিটিক্স, এবং এই মনে হয় স্বৈরাচারের পলিটিক্সের ফুল অন, মনে হয় না যে বুলস আইয়ের মধ্যেই ছিলাম সবসময়। একটা জিনিস তারপর আমাকে সবসময় খুব হিট করতো কি, আমি যে যাই মনে করুক, আমার ফ্যামিলিতে আমি অনেক প্যাট্রিয়টিক একটা ফ্যামিলিতে বড় হয়েছি। দেশ, মানুষ, এই ব্যাপারগুলোতে খুবই স্ট্রংলি বিলিভ করা হতো। এবং সেই বাসা থেকে যখন বেরোইতাম তখনই আমি রাজাকার, এই দেশটা তোমার না। তো এই দুইটার মানে কন্ট্রাডিক্টরে আমি বড় হচ্ছি। আমি বরণ হয়েছি এই কান্ট্রিতে, আমাদেরকে বিদেশে পড়তে যাওয়া হতো এই একটা লিখিত ইয়ানি আব্বুর কাছ থেকে যে উই উইল কাম ব্যাক টু দ্য কান্ট্রি অ্যান্ড সার্ভ দ্য কান্ট্রি, আমাদেরকে তাছাড়া বিদেশে আব্বু পড়তে দিবে না। তো এরকম একটা ফ্যামিলিতে বড় হচ্ছি, এবং বের হলে আমি রাজাকার একদম সরাসরি। আমার মনে আছে আমি দাঁড়ায় আছি এবং ইয়ার সময় রাজাকারের বাচ্চা, তো এখানে কি করস টাইপের গালি খাওয়া আমি বড় হওয়া। তো আমি নিজেই এই কন্ট্রাডিক্টরি বুঝতাম না যে আমি তো মনে হয় যে যতটুকু ভালোবাসার এই দেশটাকে ভালোবাসতেছি, কিন্তু তারপরও আমি এই গালিটাই শুনতেছি, আমাকে বলা হচ্ছে না তুমি ভালোবাসো না। তো তখন আর কি আমরা যখন নিজেদের মধ্যে কথা বলতাম তখন এটাই জাস্টিফিকেশন ছিল যে ওরা বলতেছে, মানে তুমি ইন্টারনালাইজ করো না, ওরা বলতেছে। তো যখন আমি সত্যি কথা বলতে দেশের সাথে একটা অভিমান ছিল, সেই অভিমান থেকে আমি দেশের কোনো কিছুই ফলো করতেছিলাম না, এরকম একটা মানুষ ছিল। হঠাৎ একদিন ঘুম থেকে উঠলাম এবং সবাই আমাকে মানে বিভিন্নভাবে নক করতেছে যে ফেসবুক দেখো, ভিডিও দেখো। এবং আমার যে জিনিসটা মানে একদম লিটারেলি মানে হাত পা কাঁপার মতো হলো, যেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ, এই যে শাহবাগের ট্রমা, এই জায়গাগুলো থেকে তো আসলে আমার লাইফ চেঞ্জিং যে ট্রমাগুলো আসছে সেগুলা, সেই সব জায়গায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। মনে হলো এতদিন পর্যন্ত যেটা আমি বোবা চিৎকার করতেছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমি রাজাকার না, আমি বাংলাদেশকে ভালোবাসি, তোমরা বিশ্বাস করতেছো না, কেউ বিশ্বাস করতেছে না, এটা আসলে তোমাদের ন্যারেটিভ, এই কথাটাই চিল্লায় মানুষ বলতেছে। এবং কোত্থেকে বলতেছে? ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ, যেখানে আমার বাবাকে ফাঁসি দেওয়ার জন্য এটাকে লেজিটিমাইজ করা হয়েছে, এই জায়গাগুলো থেকে এই কথাগুলো বলতেছে। আমি বিশ্বাস করে না, আমার কাছে মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখতেছি, দিস ইজ নট ট্রু, ইউনো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। আই ওয়াজ লাইক, এখন কি হবে এখানে, পরে কি হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এতদিন পর্যন্ত আমি একটা ইলিজিটিমেট চাইল্ড ছিলাম, তোমরা আমাকে লিজিটিমেসি দিছো, আমি তোমাদের জন্য লড়বো। দ্যাট ওয়াজ মাই ইন্সপিরেশন টু কাম ইন টু দিস। সুবহানাল্লাহ। সো দিলশান আপু, এ নিয়ে কোনো আইডিয়া আছে এই এই স্লোগানটা একদম প্রথম কোত্থেকে আসছিল? কারণ এটা ভয়ঙ্কর একটা স্লোগান ছিল, মানে এটা সব শিফট করে ফেলছে। তার এইটা আলটিমেট খুব আউটকাম।
হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা ঢাকা ইউনিভার্সিটি হলগুলো থেকে আসছিল, এবং মেয়েদের হলের স্লোগানের ভিডিওটা ছিল আমার কাছে রোকেয়া হলে প্রথম, যে শামসুন্নাহার হলে বোধ হয়, মেয়েদের হল থেকে, এবং হল থেকে কেউ নিচে নামে নাই, সব রুমে রুমে দুইটা, ছেলেদের হল মেয়েদের হলে যে স্লোগান হয়, দ্যাট ওয়াজ সাচ এ পাওয়ারফুল অ্যান্ড ওয়ান্ডারফুল। সব বারান্দায় চারপাশ থেকে ঘিরে একসাথে স্লোগান দিচ্ছিল, এরকম না কিন্তু যে ইউনাইটেড হয়ে নিচে নেমে মিছিলে স্লোগান দিচ্ছিল না। উপরে সব হচ্ছে যার রুমের থেকে থালা বাসন ঘটি বাটি বের করে নিয়ে এসছে, নিয়ে এসে বাড়ি দিচ্ছে হ্যাঁ আর দেখছি। বলছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। প্রথম হচ্ছে ওই হ্যাঁ ভিডিওটা ভাইরাল হয়, যে ভিডিওটা ভাইরাল হয়ে তখন আমরাও শেয়ার দিই, আমিও শেয়ার দিয়ে বলি যে হ্যাঁ, দ্যাটস এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, এবং এইটাই হবে যে হ্যাঁ এই যে আমি ওন করে অপোজ করা, সরকারকে যে চ্যালেঞ্জ করা, যে হ্যাঁ ঠিক আছে তুমি বলছো, এই যে দ্যাট ওয়ার্ড তুমি বলছো, তাদেরকে চ্যালেঞ্জ করে, যে মেয়ে যে যায় নাই, যে না আমাকে রাজাকার বললে ট্যাগ দিল, তাহলে এখন আমার কি হবে, আর তো এই কাজগুলো করা যাবে না, এই যে অ্যাগ্রেসিভনেস নিয়ে আগানো, ওইটাই একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় ছিল। আমি একটু এখানে আসলে সবার সাথে আড্ডার জন্য বলতে চাই, যেহেতু এর আগে জামাতে ইসলামীর আম, 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 বা শাহবাগের একটা জায়গায় তো হচ্ছে গিয়ে আমাদের ফারজানা আছে, ওই যে ও একটু আগে যে ও বললো, এখানে আমার পরিচয় আমিও কিন্তু শাহবাগে ছিলাম, তাহলে আমি কি হিসেবে ছিলাম, আমি কিন্তু শাহবাগের সক্রিয় অ্যাক্টিভিস্ট, সক্রিয় সংগঠক, সক্রিয় অ্যাক্টিভিস্ট, দ্যাটস দ্য পাওয়ার অফ দিস মুভমেন্ট। আমি এটাই বলতে চাইলাম। তাহলে হ্যাঁ এটাই কিন্তু বিষয়, বিষয়টা কিন্তু এমন না যে আমি জানি না ফারজানার জামাতে ইসলামের ব্যাকগ্রাউন্ড, ফারজানা জানে না আমার বামপন্থী ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু না। উই হ্যাঁ নো ভেরি মাচ, এবং উই নো ইচ আদার। এই প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমরা যখন আসলে সাইদের বুকে গুলি লাগা দেখলাম, বিশেষ করে ডায়াসপোরাতে যে ঘটনাটা ঘটলো, এখানে আসলে লেফট রাইট মিডল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিচ্ছু ছিল কিচ্ছু না, ছিল না। কিচ্ছু ছিল না। নো ওয়ান ওয়াজ, কিচ্ছু ছিল না, আমাদের আমরাও তো সামনে একটা জানতাম জিনিসই আপনারা ছিল। পারেন না। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি যেরকম জানি যে হ্যাঁ এই মেয়েগুলা জামাত ইসলামের, ওরাও জানে যে আমি শাহবাগের কর্মী, এটার মধ্যে লুকানোর কিছু নাই, উই অল নো ইচ আদার। এবং সেই জায়গার থেকে কিন্তু আমরা কমন ডিক্লারেশন আসলাম, কমন কমিটমেন্ট আসলাম, যে নো, এরা আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাকে 14 তারিখ 15 তারিখ থেকে সাইদের বুকে গুলি লাগার ওই ততদিনে 6টা লাশ গুনে ফেলছি, তখন থেকে আমাকে যেটা হুক আপ করে ফেলছে, একটা মুহূর্তে আমি অনলাইন থেকে উঠতে পারিনি। একটাই পয়েন্ট, আমি বলছি এটা বিভিন্ন জায়গায়, আমার যে নিজের মাদারলি যে ইনস্টিংক্ট আছে না, হ্যাঁ আমি যে আপু একটা হ্যাঁ। মা, খুব সত্যি করে বলি, আমার মাথায়, আমি অন্য কোনো রাজনীতি, আমি এতদিনের অ্যাক্টিভিস্ট, আমার মাথায় আর কিচ্ছু কাজ করে নাই, একটা সিম্পল সেন্টেন্স আমার মাথায় কাজ করছে, ওরা আমাদের বাচ্চাগুলাকে মেরে ফেলতেছে, হ্যাঁ মেরে হ্যাঁ ফেলতেছে, ওরা আমার বাচ্চাগুলাকে মেরে ফেলবে। হারাম সোয়ার আপন গড, অগাস্টের 6 তারিখ পর্যন্ত আমার মাথায় আর কিছু কাজ করে না, আমার খালি কাজ করছে ওরা আমাদের সন্তানদেরকে মেরে ফেলতেছে, ওরা আমার ভাইদেরকে মেরে ফেলছে, মেরে ফেলতেছে। এবং এটাই হচ্ছে দ্য পাওয়ার অফ দিস মুভমেন্ট, যে ডায়াসপোরাতে যে ইউনিটি আমরা তৈরি হয়েছে, যেটা আমরা দেখাইছি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, লেফট রাইট, শুধু লেফট আমি যে ছিলাম তা তো না, অসংখ্য আরো লেফট ছিল, ছেলে পেলে হ্যাঁ। ছিল, অসংখ্য শাহবাগের অ্যাক্টিভ কর্মীরা হচ্ছে কি এই আন্দোলনের মুভমেন্টের মধ্যে ইনভলভ ছিলাম আমরা। আপু সেটাই। এই যে আহ, বললাম না যে জন্ম থেকেই বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, জীবনে প্রথম আমি আওয়ামী লীগ থেকে শুরু করে, ইনফ্যাক্ট আওয়ামী লীগেরও তো মানুষ আমাদের সাথে কাজ করছে, আওয়ামী লীগ থেকে শুরু করে মানে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আস্তিক নাস্তিক ছেলে মেয়ে, মানে নো ওয়ান আস্কড যে তুমি কোন নো ব্যাকগ্রাউন্ড, ওয়ান কেউ আস্ক, জিজ্ঞেস করে এক্স্যাক্টলি নাই। নো ওয়ান আস্ক। এটা সবচেয়ে মজার ব্যাপার, আমি তখন ডারউইনে, তো ডারউইনে একের পর এক হচ্ছে কি 4টা অন্তত পক্ষে ভালো প্রোগ্রাম আমরা করেছি। ডারউইন ছোট, আমাদের বাঙালি কমিউনিটিটা আরো ছোট। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমি কিন্তু কোনো ওখানে যে অর্গানাইজ করার আমাকে উদ্যোগ নিতে হয় না, ইট ওয়াজ সো অর্গানিক। তো ওখানে যে ছেলেটা মিছিল অর্গানিক। করছিল, স্লোগান দিচ্ছিল, যে ছেলেটা সবচেয়ে ভালো, ও হচ্ছে গিয়ে বরিশালে বরগুনার ছাত্রলীগের কর্মী, ওর বাবা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান, ও হচ্ছে গিয়ে ছাত্রলীগের সামনের সারির নেতা, সেই ছেলেটা স্লোগান দিচ্ছিল। এবং যেদিন হচ্ছে গিয়ে 5ই অগাস্ট, বিজয়ের দিন, বিজয়ের দিন ও স্লোগান দিতে দিতে জয় বাংলা বেরোয় গেছে ওর মুখ থেকে। তো এটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করতেছে, অথচ প্রথম থেকে কিন্তু এই আন্দোলনে একদম সলনে সে যুক্ত ছিল। তোকে আমি জিজ্ঞেস করলাম যে তো তুমি যদি ছাত্রলীগের হও, আওয়ামী লীগের হও, তো তুমি কেন যুক্ত? বলে আপু, 2018 সালে এই সড়ক, নিরাপদ সড়ক আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, পুলিশের ছাত্রলীগের মার খাইছি, আমি কিন্তু ছাত্রলীগের, আমি এই কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ছিলাম, মার খাইছি, এবার এসেও দেখেন আমরা মার খাচ্ছি, অথচ এই ছেলে কিন্তু ছাত্রলীগের। তাহলে হাউ ডু ইউ ডিফাইন দিস, তাই না? Yes.
আমার কাছে মনে হয় মানুষের কনসাস যেটা, বিবেক যেটা, এটা একদম শুরুর থেকে নাড়া খাইছে। সালোয়ারপুর যেমন ইয়াটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। উনি হচ্ছে একদম টোটালি পলিটিক্স এর আউট অফ পলিটিক্স থেকে ধাম করে এসে, আমি গিয়ে সালোয়ারপুর সাথে কিন্তু আমার প্রথম দেখা হয়েছে, উনি বক্তৃতা দিচ্ছে লাখিমবান্ধে প্রতিবাদ সমাবেশে, এবং তার পাশে কিন্তু সিনেট মেম্বাররা দাঁড়ায় আছে, সিনেট মেম্বারদেরকে উনি নিয়ে আসছে। আমার কাছে মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং গল্প হবে শুনতে, যে উনি এখন কিভাবে আমরা কোথা মনে থেকে হয় কোথায় যে চলে গেলেন। আমরা মনে হয় চলেন ওই গার্লস গ্যাং, অনলাইনে আমাদের যে গার্লস গ্যাংতে আমরা আমাদের নিজেদেরকে গার্লস গ্যাং বলতে পছন্দ করতেছি, কারণ ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ সিস্টারহুড, যেটা আসলে আমরা অনেক মিক্সড, আমরা মনে হয় সবাই ডিফারেন্ট ডিফারেন্ট মিক্সড কমিউনিটিতে কাজ করছি, কিন্তু সামহাউ দি গার্ল গ্যাং দ্যাট উই ফর্ম, এইটার শক্তি আসলে অনেক অর্গানাইজড এবং অনেক সুন্দর ছিল, এবং এভরি ওয়ান অফ ইউ ওয়াজ আ জুয়েল, and it was an honor to work with all of you. So Salwa Apu, please go ahead. আমি আমি বলছেন গার্লস গ্যাং, আমি এখানে ফারজান আপুকে কয়দিন আগে ফোন দিয়ে একটা কথা জিজ্ঞেস করছি, বলছে যে আপু আমি কিন্তু মানে আমি যখন when I'm an activist, let's say, আমি কখনো আমার নিজেকে ফিমেল অ্যাক্টিভিস্ট বলে পরিচয় দেই না। আমি রিজনটা বলবো। রিজনটা হলো যে ফর এক্সাম্পল আমার কাছে মনে হয় যে এই যে ধরেন আই রান এ বিজনেস, রাইট? অ্যাজ এ বিজনেস ওনার আমি অনেক বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টে যাই। ইভেন্টে যাইলে যেটা হয় যে অনেকে ধরেন এই যে বস বেবি, বস গার্ল, বস লেডি বস, এই টার্ম গুলো ইউজ করে। সো আমার কাছে এরকম আই ইউজ টু সাবস্ক্রাইব টু দ্যাট কালচার, বাট পরে আমার কেন জানি মনে হলো যে আচ্ছা ছেলেরা তো বস ম্যান বলে না, বস বয় বলে না, সেখানে why should I gender মানে add my gender to my role? My role is my role, right? As a business owner, when I give instructions, my team members will do what I request. So এখানে আমার কাছে মনে হয়েছে যে we patronize or infantilize ourselves with this kind of, like, I'm going to claim my space and I'm going to claim my voice and I'm going to claim my place here. So এটা অনেক ইন্টারেস্টিং ছিল ফর মি। আমার যখন লাইক when I was এই যে অ্যাক্টিভিজমের এই এভরিথিং I worked with মানে this experience was very unique. খুব অল্প সময়ের মধ্যে I was working with student groups, I was working with political leaders, but at the same time a sisterhood group, this was amazing. তারপর এদিকে আবার ফর সাম রিজন হঠাৎ মানে এই যে যাদের পলিটিক্যাল লিডার্স যাদের সাথে আমরা কাজ করছি ওনারা আবার আমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছেন উইথ সেনেটরস এন্ড পাবলিক অফিসিয়ালস, রাইট? সো দিস ইজ লাইক মানে দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ very rewarding, but at the same time আমার কাছে মনে হয়েছে I grew as a person, and it was মানে এটাই the rewarding part. আমার কাছে মনে হয় যে I grew as a person and I learned a lot from everyone was bringing something to the table, and this was really eye opening. আমার কাছে মনে হয় যে এই যে দিলশান আপু যেটা বললেন যে she brought in the motherly instinct, right? So there was motherly instinct on the table, there was brotherly love on the table, there was একটা sisterly care on the table. আমাদের সাথে যারা কাজ করছেন, we work with lawyers, মানে উনারা we work with one lawyer who said something in the lines of আমি যদি আমার দেশের জন্য এটা না করি I will never forgive myself, you know, my country needs me. So everyone was bringing their love, emotion, skills, talents, experience, resources, everything on the table. আর এটা আমার কাছে খুবই মানে it was very heartwarming. যেহেতু আমি বিদেশে বড় হয়েছি, I never experienced this ever, you know. And আরেকটা important part হলো যে I grew up in a culture where South Asians were seen as a second class citizens. আমি honestly বলবো যে I never felt as proud to be Bangladeshi that I felt in the last 1 month. I think last it was উল্টা, সবাই যখন শুনতেছে যে আমি বাংলাদেশি, সে was like এই তোমাদের দেশে তো এটা হয়েছে, আল্লাহ তোমাদের দেশে মানুষ এটা করছে। So we became the hero, and I was like this is the first time বাংলাদেশে বলতে খুবই প্রাউড লাগতেছে। So I'm so proud of the people in Bangladesh, আলহামদুলিল্লাহ। অ্যান্ড তো আমরা যেহেতু এই কথাটাই চলে আসছি, এবং আমার কাছে মনে হয় সিস্টারহুড নিয়ে কথা বলাটাও ইন্টারেস্টিং। কেন? কারণ আমরা আরো কয়েকটা গ্রুপে ছিলাম যেখানে ছেলে মেয়ে একসাথে আছে, কিছু চ্যালেঞ্জেস আছে যেগুলো না আসলে ওনাদেরকে বললে ওনারা মনে করবেন ন্যাক করতে। যেমন ধরেন যে বাসায় কিছু রান্না করতে পারিনি, এই কথাটা যদি আমি এখন একটা মানে মিক্স গ্রুপে বলি, কেউ কিন্তু আমাদের স্ট্রাগলটা বুঝতেছে না, এটা কি এমন কথা বাসায় কিছু রান্না করে না। আমরা জানতেছি যে এইটা আমাদের জন্য কত বড় একটা স্ট্রাগল ছিল। তো এরকম এই যে এই সময়টা আমাদের
আমরা কাজ কি করছি সেগুলো ইনশাল্লাহ আমরা আরেকটু পরে এসে কনক্লুশনে চলে যাব। তার আগে একটু এই স্ট্রাগলগুলো নিয়ে কথা বলি। কিরকম স্ট্রাগল ছিল, কি মনে হচ্ছিল, এগুলো নিয়ে একটু ফারজানা আপু আপনি বলবেন? আমি যেমন সালোয়া আপুর একটা অনলাইন ওখানে একটা জিনিস চিন্তা করতেছিলাম, উনি একটা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছিল। ওনার একটা মিক্সড স্টুডেন্ট গ্রুপের মধ্যে বসেছিল। তো সালোয়া আপু হয়তো বললে আরো ভালো বলতে পারতো। তো ওই ছেলেটা ওর গার্লফ্রেন্ড ন্যাগিং করতেছে যে তাদের প্রেম করার টাইম হচ্ছে না বিপ্লবের জন্য। তো ছেলেটা সালোয়া আপুকে বলতেছিল যে আপু, প্রেম করবো না যুদ্ধ করবো, এই টাইপের একটা তার কমপ্লেন। আর আমার অবস্থা যেটা হয়েছে যে মানে আমার যে দুটো বাচ্চা আছে আমি একটা স্ট্যাটাস মনে হয় 4 তারিখ লিখছিলাম যে এক পর্যায়ে আসলে ওদের জন্য তো এটা অনেক বেশি হয়ে যায় যে, এবং ওরা লিটারেলি আমাদের ওয়ার্ড যেগুলো ইউজ করতেছিলাম বাসায় যে বাংলাদেশে যুদ্ধ, এবং তারা বলতেছিল যে মা যুদ্ধ করতেছে। তো এই 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 ওয়ার্ড গুলা লিটারেলি ইউজ করতেছিলাম আমরা, বিকজ ইট ওয়াজ ওয়ার। এবং আমার ছোটটার জন্য যুদ্ধটা অনেক বেশি টাফ হয়ে গেছে, কারণ এর আগে ওকে আমি চুলে ইউজুয়ালি সকালবেলা একটু ঝুটি ঝুটি করে দেই, কিন্তু এই যে যুদ্ধ শুরু হইতে পর্যন্ত 17 তারিখ পর্যন্ত ও নিজে, এই প্রথম ও নিজে নিজে চুল করে যাচ্ছে। মানে ও দেখতেছে এভরিথিং চেঞ্জ। এবং বাসায় ওই যে তোমার যেমন একদিন ছিল যে তোমার বাসায় কোনো খাবার ছিল না, তুমি রাত কয়টা বাজে গিয়ে, এবং দিলশানা আপুও বলতেছিল যে বাইরে থেকে এনে খাইছে, সেম জিনিসগুলো হয়েছে। মানে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে একদিন কিছু তো রান্না করতেই হয়, আমরা ওইটাই যে এই জিনিসগুলো এই চ্যালেঞ্জগুলো কিন্তু অন্যরা বুঝতেছে না। তো আমি রান্নাও করতেছি, আমার পাঠানোর কথা বাজারের লিস্ট আমার জামাইকে। আর এদিক দিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াস কিন্তু বাংলাদেশে তখন কিন্তু ব্ল্যাকআউট। আমি এটা একটু পরে বলবো যে ব্ল্যাকআউটের সময় আমি কিভাবে যোগাযোগগুলো করছি। তো ব্ল্যাকআউটে কিন্তু কনস্ট্যান্ট আমার মোবাইলে, এখন ব্ল্যাকআউটে ওকে আমি ওয়েটে রেখে আমার জামাইকে আমি বাজারের লিস্ট পাঠাবো, কারণ সে কিন্তু দোকানে ওয়েট করতেছে। আমি ব্ল্যাকআউটে যে কথাগুলো বলতে টেক্সট করতেছি, চেষ্টা করতেছি, ওইটা আমার জামাইকে পাঠাইছি, আমার জামাইয়ের বাজারের লিস্টে যার সাথে কথা বলতেছি তাকে পাঠাইছি। সে আমাকে শুধু রিপ্লাই দিছে এগুলা কি যাকে পাঠাইছি, পরে দেখি হাই হাই কাটতে কারে পাঠাই দিছি। তো আমার তখন খুব হাসি পাইছে, আনতেছি আর চিন্তা করতেছি বিপ্লব, যুদ্ধ, বাচ্চা কাচ্চা, সংসার সব ডেকচির ভিতরে মিশে যাচ্ছে। আর আসলে হয়েছে। আর এই যে দেখছি ভিতরে মিশে যাচ্ছে। ওই সময় আমি দিলশান আপুকে একদিন ফোন দিছি, ফোন দিয়ে আপুকে বলছি আপু আপনার না বাসা চেঞ্জ করার কথা। আপুর অবস্থা দেখে মনে হয়েছে যে আপু কি বাসা চেঞ্জ করবে, মানে কারণ তখন জিনিসটা হয়ে গেছে আমাদের অনলাইন বিপ্লবের আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল রিয়েল ইনফরমেশন বের করে আনা। এবং এটার পিছনে কি পরিমাণ সময় যে গেছে, কারণ ওদেরও একটা ট্যাকটিক ছিল মিথ্যা ইনফরমেশন দিয়ে আমাদের পুরো জিনিসটাকে স্যাবোটাজ করা। অশ্রুয়াপুরা কিন্তু যেভাবে আর্কাইভিং এর কাজ করছে, আমি কিন্তু শাহবাগের যুদ্ধের সময়, শাহবাগের ওই সময় কিন্তু আমি করি নাই, আমি কিন্তু আর্কাইভিং এ ছিলাম না, আমি তখন ছিলাম ডাইরেক্ট লাঠি সোটা নিয়ে মাঠে যারা যুদ্ধ করছে, আমি অনলাইনে হচ্ছে লাঠি নিয়ে মাইক টাইপের অনলাইনে ওই যুদ্ধে ছিলাম। সৈনিক হিসেবে ছিলাম, ওই আর্কাইভিং বা ডকুমেন্টেশন এগুলাতে ছিলাম না। এগুলো আমি প্রথম শিখছি অশ্রুয়াপুদের থেকে এইবার। এবং অশ্রুয়াপু কিন্তু পুরো টাইমটা যেভাবে ওইটার পিছনে দিছে, ওনারা নিজেরাই বলবে, দিলশান আপু ওনার অভিজ্ঞতাটা বলতে পারবে। তো এইটাই আর কি, আমি মোটামুটি জগা খিচুড়ির মধ্যে ছিলাম। এবং 5 তারিখ, আহ, ছ- ইয়া 36 জুলাই যখন স্বাধীন হলো আমি তখন বাসায় নাই। এর মধ্যে কিন্তু আমার ইউনিভার্সিটির কাজও তো চলতেছে, তো ওই দিন আমি বাসায় ছিলাম না, আমি রেসিডেন্সিতে ছিলাম। আমার জামাই খালি ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, স্বাধীন হয়েছে। তারপরে বাসায়, এবং ওইটা আমি ইনশাল্লাহ সবার শেষে শেয়ার করবো যে ওই দিনটা কিভাবে আমি কলাপস করছিলাম যে যুদ্ধ শেষ হয়। এবং আমার তো মনে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে সৈনিকরা যখন ফিরছিল তাদের যে রিয়েকশন গুলা ছিল, আহ এটা কিছুটা মানে একদম একটু বিন্দু হলেও বুঝতে পারছি যে অনলাইনে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যারা আসছিলাম আর কি। রান্নাবাড়ি তো হচ্ছে না, এটা তো ট্রু। একটা মজার কথা বলি, গিল্ট ফিল থেকে যে রান্না হচ্ছে না, এই জন্য একদিন আমি রাঁধছি। কি রাঁধছি নিজেও জানি না, আমার জামাই বলে কি থাক রাখতে হবে না, তুমি যুদ্ধ করো, শেষ হলে রাখতো, কারণ এটা খাইতে পারতেছিল না। জি আপুরা, আমারও আপু সেম আর দিশা অবস্থা আপু। হয়েছে। জি হ্যাঁ। দিশা আপু। আমাদের সবচেয়ে মজার বিষয় হইলো আমার হাজবেন্ড হচ্ছে রান্নাঘরে যায় যখন মানে হেল্পের জন্য, তো
ওর মানে একটা চামচ থেকে শুরু করে এটা কোথায় এটা কোথায় এই কোশ্চেনের জবাব দেওয়ার থেকে আমি চুজ করছি যে তোমার কিছু করার দরকার নাই। তো এই টাইমে যেটা হইলো, আমার হাজবেন্ড খুব নিখুঁত ভাবে কাজ করতেছে, মানে কিছু একটা করতেছে। তো আমি তখন ওকে বলছি তোমার করা লাগবে না, কারণ ও তো দিশেহারা হয়ে যায় এইসবের ভিতর গেলে। তো বলতেছিল যে আমার স্ট্রেস আমি রিলিজ করতে পারতেছি না, কারণ আমার হাজবেন্ড হচ্ছে কি মানে ওদের ফ্যামিলিও হচ্ছে জামাতের। সারপ্রাইজিংলি আমি আমার ফ্যামিলি ওদের ফ্যামিলি কারো ফ্যামিলি সার্কেলের থেকেই মানে ফল আউট করে আমি একটা অন্য পলিটিক্যাল আইডিওলজি ইয়ে করে নিছি। আর তারপরও এটাও একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা দুই রকমের পলিটিক্যাল আইডিওলজি নিয়ে আমি আমি একদিন ফারজানা আপুকেও বলতেছিলাম যে আপনি লেফট আউট ফিল করেন না, যে কোনোখানে হচ্ছে বিএনপি জামাত বা লেফটিস্ট বা যেরকমই হোক, আমার থেকে বড় বিএনপি কেউ নাই, কিন্তু আমি আপনাদের সাথে মিশি আপনারা ওভাবে বুঝতেও পারবেন না। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে কি অবস্থা মানে আর যেই জিনিসটা না চলতেছিল যে কিভাবে কি হবে কি না হবে, খুব তো হতাশ ছিলাম আসলে এত বছরের ইয়ে দেখে। তো আমার হাজবেন্ড হচ্ছে ওই যে আবু সাইদের ভিডিওটা যখন আসলো আমার হাজবেন্ড হচ্ছে কান্নাকাটি করতেছিল। তো ফার্স্টে আমার খুব লিম্প লাগতেছিল একেবারেই, মানে এত বিবশ লাগা আমি কখনো ফিল করি নাই। তো ওই জিনিসটা দেখে আমার খুব ট্রিগার্ড হয়েছে যে মানে আমার হাজবেন্ড মানে যত যাই কিছু ওরা ফেস করছে বা দল হিসেবে বা আইডিওলজিক্যালি কখনো কিছু প্রকাশ করে নাই কখনো। পরে আউটবার্সটা আমাদের ফ্যামিলিতে আমার হচ্ছে দুইটা মেয়ে, আমার মেয়েগুলাও খুব ভয়ঙ্কর ভাবে নিছে। আমরা মনে আছে যে আমরা প্রথম যখন গ্রুপ মিটিং করলাম প্রথম দিনই তো আমরা তখন ঠিক করতেছিলাম যে আমরা কি করব, যার যেটা শক্তি যার যেটা স্কিল সেটা নিয়ে। তো ফারজানা আপু তখন আমাদেরকে বলছিল যে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা হলেও পোস্টার করব, মানে ছবি তুলবো। আমি আমার বাচ্চাদেরকে বলছি, আমার বাচ্চাগুলো হচ্ছে টিনেজার, ভালোই টিনেজার, ওরা হচ্ছে কোনো ছবি তুলবে না, কোনো কিছুতে যায় না, কিছুই করে না। তো আমি হচ্ছে ওদেরকে টেনে টেনে যেখানে নিয়ে যায়, আমার সাথে যায় মেইনলি প্যালেস্টাইনের প্রোটেস্ট গুলাতে যায়। ওটা ওরা খুব এনজয় করে, গলা ফাটায় ওরা স্লোগান দিতে পছন্দ করে। তখন আমি ওদের ওই জোশটা দেখে আমি বলতাম যে আল্লাহ এরকম যদি আমরা দেশের জন্য করতে পারতাম কোনোদিন। তো এই যে আউটবাস্ট হইলো আমি হচ্ছে ওদেরকে নিয়ে এই উইকেন্ডের মধ্যেই মানে 5 তারিখে তো এরকম আমাদের একটা প্রোটেস্ট হয়ে গেছে, আমি অফিসে ছিলাম আমি যেতে পারিনি। তো এই তো আর্কাইভিং চলতেছে আমাদের সব চলতেছিল। 4 তারিখে একটা প্রোটেস্ট ছিল আমাদের এখানে, অগাস্টের 4 তারিখ। তো সেখানে গেলাম। আমার মনে হয়েছে এই আমাদের সিস্টারহুড গ্রুপ বলি যেটাই বলি, এই জিনিসটা একটা মেল্টিং পট ছিল আমাদের সব বাংলাদেশিদের জন্য যারা আমরা দেশের বাইরে থাকি। আমি ওখানে গিয়ে মানে প্রোটেস্টে গিয়ে পার্থ ছোট শহর, আমি আগেও ছিলাম এখানে, আমার মোটামুটি অনেক মানুষ চেনা। ওখানে গিয়ে আমি এমন এমন লোকজনকে দেখতেছি মানে দের মানে অরিজিনালি ওরা এখানে থাকার কথা না। তার মধ্যে একটা ভাই বলতেছিল যে এইখানে কেউ এইরকম করে মানে সবগুলা স্লোগান যারা ঢাকায় দিচ্ছে আমরা এখানে সবগুলা স্লোগান দিব। এখানে কেউ যদি বলো যে রাজাকার বলা যাবে না, তুমি আমাদের আন্দোলনে থাকতে পারবা না, কোন রকমের ন্যারো মাইন্ডেড ন্যারেটিভ নিয়ে এখানে ঢুকতে পারবা না। আমাদের এখন মানে যুদ্ধ চলতেছে, অ্যাজ এ কান্ট্রি তুমি যদি সাথে দাঁড়াইতে চাও দাঁড়াবা। তখন আমি অবাক হয়ে গেছি যে মানে বিদেশে আসলে কিরকম হয়, কালচারাল বলেন বা যেরকমই হোক এরা খুব মানে খুব পলিশড। আমার মাঝে মধ্যে নিজেকেই অচ্ছুত টাইপের লাগতে থাকে যে আমি হ্যাঁ এরকম করে গেছি বা আমার একটু প্রেজুডিস আছে এটা নিয়ে, এটা তো আমি মনে হয় দেখাইতে পারবো না, বা আমি যে এই জিনিসটা বলবো আমাকে তো মনে হয় এই এই চিন্তা করে নিবে। আর আমি হচ্ছে তাসমানিয়াতে যখন ছিলাম আগে, 1 বছর আগে, আমি ওখানে হচ্ছে ফারজানা আপু জানতো না, আমি তখন বলতেছিলাম যে আমি হচ্ছে কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম 1 বছর। তো আমি মানুষের যে কি পরিমাণ থিঙ্কিং মানে মানুষ কি চিন্তা করে যারা লিডারশিপে যায় ওদেরকে নিয়ে, এগুলা দেখে আমি খুব মানে আরো গুটায় গেছিলাম বলতে গেলে। আমার অনেক রকমের মেন্টাল ট্রমা হচ্ছে অনলাইনের যুদ্ধ বিগ্রহ থেকে, তারপরে এই কমিউনিটি ওয়ার্ক থেকে। কিন্তু আমার মনে হয়েছে যে আমার মানে প্রত্যেকটা ব্যারিয়ার সেই 4 তারিখের ওই ফিজিক্যালি ওই প্রোটেস্টে গিয়ে ভেঙে গেছে। সবাই চিৎকার করে করে হচ্ছে স্লোগান দিতেছিল। আর আমার দুই বাচ্চা ওরা হইতেছে যত মানুষ হচ্ছে ব্যানার লিখে নিয়ে গেছে যা যা বলতেছে সেইগুলা হচ্ছে চিৎকার দিচ্ছে, চিৎকার দিয়ে আবার বলে মা এটা আমরা কি বললাম এটার মানে কি, মানে সে আগে বলে নিচ্ছে
তারপর বলতেছে মা এটার মানে কি, তারপর বলতেছে কি গদি ছাড়। সবাই বলছিল যে হাসিনা তুই গদি ছাড়। আমার মানে আমার বড় মেয়েটা বলতেছে মা গদি মানে কি। মানে আমার খুবই প্রাউড ফিল হয়েছে যে আমার বাচ্চাগুলা মানে আমরা কিন্তু মানে যারা বাচ্চাদেরকে বড় করি বিদেশে আমাদের অনেক রকমের গিল্ট কাজ করে যে আমি মনে হয় অনেক কিছু শিখাইতে পারছি না, অনেক কিছু করতে পারছি না। আমার বাচ্চাগুলা বলতেছে যে মা উই হ্যাভেন্ট সিন দিস ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ইয়েট, কিন্তু অনেক প্রাউড লাগে, অনেক ভাল লাগে মা, অনেক যাইতে ইচ্ছা করতেছে। মানে এটা তখন মানে চোখে পানি এসে পড়ে আমাদের যে মানে এরকম একটা টাক কখনো ফিল করি না এই কান্ট্রির সাথে, যেটা এইখানে হয়েছে। আর তখন আমি বলতেছিলাম যে এরকম একটা লিম্পিশ ওয়েতে যদি আমি পড়ে থাকতাম এই টাইমটাতে, অনেক অনেকেই আছে যে হচ্ছে হ্যাঁ থাক এরকম যুদ্ধ বিগ্রহ চলতেছে এখন দেখবো না, অনলাইনে থাকবো না, কয়দিন পরে আসি এগুলা ঠান্ডা হয়ে যাবে। ওই স্ট্র্যাটেজিটা যদি নিতাম এই জিনিস ফিল করতে পারতাম না আসল যে প্যাট্রিয়টিজমটা কি হয়, বা আমি দেশকে যে ভালোবাসি এইটা আমাকে যে কিভাবে বুঝাইলো। মানে সুবহানাল্লাহ, আমি জীবনে এটা কোনোদিন ইয়ে করতে পারতাম না। আর এই যে একটা সবচেয়ে বড় কথা হলো সবার সাথে মিশে যায় এমন একটা জিনিস হলো না এখন। যখন ফেসবুকে অনেকে অনেক কথা বলে অনেক ট্যাগ দেয় তখন মনে হয় বাংলাদেশিদের মধ্যে তুই এত ট্যাগাট্যাগি করিস কেন। মানে বিভাজন এখন আর নিতে পারতেছি না। এই এক্স্যাক্টলি। বিভাজনের যে এত বিচ্ছিরি রেজাল্ট এত দেখলাম, আমাদের এতগুলো ছেলে পেলে মরে গেল। এখন যখন আবার কেউ কোনো একটা বিভাজনের কথা বলে না তখন মনে হয় যে কেন এরকম করতেছো, বাংলাদেশে কি আমি যাতে তোমাকে না দেখি তুমি অনেক খারাপ খারাপ কথা বলো। মানে এরকম একটা অবস্থা। বাট ওভারঅল মানে যত কিছুই হয়েছে মনটা খুব মানে এখন খুব শান্তি লাগে, খুবই শান্তি লাগে। বাংলাদেশকে ওন করে কথা বলতে পারি, এর থেকে বড় ফিলিংস ভালো লাগার আর মনে কিছু নেই। ট্রু। দিলশা আপু আমি কিছু একটু বলছেন? বলি। হ্যাঁ, সালমা আপু, জি। আহ তো যেটা বলতেছিলাম আর কি, যে আপুদের কথা শুনে নিজের নিজের কিছু অভিজ্ঞতা খুব শেয়ার করতে ইচ্ছে করতেছে আর কি, সেখান থেকে বলা। তো আপু আপনাদের মানে যেহেতু সবাই মিলে কথা বলছি, তো হঠাৎ করে আপনাদের কথা শুনে একটা যে মনে পড়লো, যেটা সেটা হচ্ছে যে মানে আমার আমার এই এই আন্দোলনটাকে দেখা, এটা আসলে সম্পূর্ণ একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলবো আমি। মানে আমি সত্যি কথা বলবো কি, আমি যখন মানে আবু সাইদ যখন মারা গেল, তখন আমার কাছে মনে হয়েছে কি আমার ফুল ফ্যামিলি আমরা ঠাস করে আন্দোলনের মধ্যে ঢুকে গেল। আমাদের বাসায় আর কোনো কথা হয় না, আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি, আমরা সারাক্ষণ দেখি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং আপু খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার আব্বু আম্মু জুন মাসে আমার কাছে বেড়াতে এসেছেন ব্রিসবেনে। আমি আব্বু আম্মু সহ আমরা বাসার 6 জন মানুষ, আমরা সবাই মনে হচ্ছে যে আন্দোলনের মধ্যে ঢুকে গেছি, রাজনীতি ছাড়া বাসায় একটা কথাও নেই। এবং আপনি বিশ্বাস করবেন না, মানে আমি যখন আপনাদের কথা বলছি মানে সাথে কথা বলছিলাম, আমার খুব মানে মন খারাপ হচ্ছিল প্লাস কান্না পাচ্ছিল। আমি জানেন আমার ওই সময়টার কথা মনে পড়লে আমার কাছে মনে হয় যে I have never undergone this type of emotions and feelings. আমি যেহেতু একটু সাহিত্য বলি, যেটা আপনাদের বলছিলাম, যে আমি জানেন আমি আবু জাফর ওবায়দুল্লাহ কিন্তু আমার খুব প্রিয় একজন কবি। আমি আবু জাফর ওবায়দুল্লাহর যে কবিতা সংগ্রহ যে বইটা, সেই বইটা শুধু আমি পাগলের মতো শুধু বইটা পড়তেছিলাম, কারণ ওইখানে অনেকগুলা বিপ্লবের কবিতা আছে, অনেকগুলা বিপ্লবের কবিতা আছে। তো আমি সেগুলো পড়ছিলাম এবং সেগুলো ইয়ে করছিলাম, দেখছিলাম। তারপরে হচ্ছে যে আমি শুধু ইন্সপিরেশন চাচ্ছিলাম, এবং আমার হার্ট আমার মন যেভাবে মানে সময়টাকে ফিল করতেছিল, আমি চাচ্ছিলাম যে এই এক্সপ্রেশনটা কিরকম হলে ভালো হয়। কারণ আমার কাছে মনে হচ্ছিল আমার হাত পা বাঁধা, আমি সেই প্লেসে নাই, আমি মানুষের জন্য কিচ্ছু করতে পারছি না, আমি কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। এই যে একটা কষ্ট, এই যে একটা ফিলিংস, এই যে একটা হেল্পলেসনেস, এটা আমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে আঘাত করছিল। এবং এই আঘাতের কারণে আমাদের ব্রিসবেনে যতগুলো প্রোগ্রাম হয়েছে আর কি, যতগুলো প্রজেক্ট হয়েছে, আমি আর আমার হাজবেন্ড কিন্তু চলে গেছি। আমি কিন্তু হাঁটতে পারতেছিলাম না, তাও আমি বলছি না, আমি যাব। মানে আমি চাই আমার ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, কিছু হোক, যা ইচ্ছা তা হোক, আমি যাব। এবং এবং প্রত্যেকটা মানে ওখানে গিয়ে আমি বেছে বেছে যে স্লোগানটা সবচেয়ে বেশি মানে ভয়ানক টাইপের স্লোগান, যেটা যে প্ল্যাকার্ডে সবচেয়ে বেশি লেখা আছে, মানে বিতর্কিত জিনিস লেখা আছে, আমি ওইটাই খুঁজে খুঁজে হাতে নিতাম।
মানে এটা কেন বলছি এটা ফর্ম অফ রেজিস্ট্যান্স সবচাইতে ইয়াটা দিব। হ্যাঁ মানে ওইটা ধরবো, ওইটা ধরলে আমার ছবিটা আসবে এবং আমার মনে হবে যে আই এম ইনক্লুডেড। কারণ কি কেন বলছি, কারণ হচ্ছে একটা 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 মানে ইয়েতে আর কি, মানে একটা প্রোটেস্টে একটা আপুকে একটা স্লোগান দেওয়া হচ্ছে যে আমার ভাই মরলো কেন, এরকম একটা স্লোগান প্ল্যাকার্ড দেওয়া হচ্ছিল, তখন উনি বলতেছে না আমাকে ওরকম একটা স্লোগান, আপনি আমাকে ওটা দিয়েন না, আমাকে নিউট্রাল টাইপের একটা দেন। তখন আরেকজন বলতেছিল যে কি আপু বাংলাদেশের ছেলেরা মরে যাচ্ছে, আপনি ব্রিসবেনে বসে নিউট্রাল প্ল্যাকার্ড কেন চাচ্ছেন? মানে এই যে আমরা ধরেন বিভিন্ন রকমের মানুষ কিন্তু এখানে প্ল্যাটফর্মে একসাথে হচ্ছে, কিন্তু এটা আমার খুব কষ্ট লাগতো। কিন্তু আমি আমি শুধু চিন্তা করতাম যে আমরা সাইদের মতো ইয়াং ছেলে, তার জীবনে এখনো কত স্বপ্ন, কত কিছু পাওয়ার আছে। আর আমি সালমা, আমি তো অনেক কিছু পেয়েছি। আমি আমি একাডেমিয়াতে আজকে কতগুলা বছর, আমি 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 অস্ট্রেলিয়াতে এসে পিএইচডি করছি, আমি 2 বেলা সুন্দরভাবে খাওয়ার মতো আমি আর্ন করতে পারি, আমার একটা ফুটফুটে সংসার আছে, একটা থাকার জায়গা আছে। এই ছেলেগুলা কিসের জন্য প্রাণ দিতে পারে, আর আমি কেন এত আরামের মধ্যে থেকে এখনো পর্যন্ত আমি আরো মোর মোর কমফোর্টেবল লাইফের জন্য ছোট্ট একটা প্লাকার্ড নিতে পারবো না, আমি ছোট্ট একটা প্রতিবাদ করতে পারবো না? মানে এই যে একটা অনুভূতি, আমার কাছে মনে হয়েছে যে এই অনুভূতি আই হ্যাভ নেভার ফেল্ট ইন মাই হোল হোল লাইফ। মানে সাহস, এবং সাহস একটা দিয়েছে, মানে আমার আন্দোলনটা না একটা অন্যরকম মৃত্যু ভয়টাকে সরাই দেওয়ার যে একটা সাহস, সবকিছু বাদ দিয়ে দিলাম সেটা।